হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি আইআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডির জন্য জেনারেল সায়েন্স অর্থাৎ সাধারণ যে বিজ্ঞান হয় সেখান থেকে কিন্তু কোয়েশ্চেন থাকে। এটা খুবই ইম্পর্ট্যান্ট, তোমাদের অনেকেরই ডিমান্ড ছিল এই ক্লাসের, যার কারণে অলরেডি আমরা আগে একটা ক্লাস করিয়েছি যেখানে 100খানা কোয়েশ্চেন ছিল। 100খানা কোয়েশ্চেন মানে এখানে ছিল প্রত্যেকটা মানে বিজ্ঞানের যে সকল কোশ্চেনগুলো হয়, যে যে সাবজেক্ট থেকে কোশ্চেন থাকে, সমস্ত ধরনের কোশ্চেন মিলিয়ে আমরা 100খানা কোশ্চেন আলোচনা করেছিলাম। আর তখনই আমি বলে দিয়েছিলাম তোমাদের জন্য কিন্তু আরও এই সায়েন্সের ক্লাস আসবে। তো সেই কথা মতো আমি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। দেখো, এবার থেকে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস পাবো। চ্যাপ্টার ওয়াইজ, যেমন আজকে আমরা যে চ্যাপ্টারটা আলোচনা করব সেটা হচ্ছে কি অ্যাসিড, ক্ষার, লবণ। এই চ্যাপ্টারের উপর আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ার প্লাস এক্সেপ্টেড কিছু কোশ্চেন যেগুলো পরীক্ষায় আসতে পারে কোশ্চেনও কিন্তু আজকে আলোচনা করব। এটা আমাদের আজকে জেনারেল সায়েন্সের 2 নম্বর ক্লাস। আগের যে ক্লাসটা দেখুন 100খানা কোশ্চেন আলোচনা করা হয়েছে, ওই ক্লাসটা অবশ্যই তোমরা দেখে নেবে এই ক্লাসের শেষে, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে। এছাড়া তোমরা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, এই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাও। এখানে যুক্ত হয়ে গেলে তোমরা কিন্তু আমাদের ক্লাসের পিডিএফগুলো পেয়ে যাবে উত্তর সহ। ঠিক আছে? তো এখন চলো এবার আমরা দেখে নিই আজকে ক্লাসের প্রথম কোশ্চেন। প্রথম কোশ্চেন কি রয়েছে, কোন ধরনের ওষুধ হজমের চিকিৎসায় ব্যবহৃত হয়? হজমের চিকিৎসায় ব্যবহৃত হয় কোন ধরনের ওষুধ? তো জীবাণুরোধক, না হচ্ছে বেদনানাশক, না হচ্ছে অম্লনাশক, না হচ্ছে জীবাণুনাশক। বলো। হজম হজম করতে গেলে আমাদের কি করতে হবে? না হচ্ছে অম্লনাশক ওষুধটা কিন্তু ব্যবহার করা হয়। তারপরে দেখো 2 নম্বর, নিম্নলিখিত কোনটি রাসায়নিকের রাজা নামে পরিচিত? রাসায়নিকের রাজা নামে পরিচিত কি? নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম ক্লোরাইড, না হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। সঠিক অ্যান্সার অপশান নাম্বার 2, সালফুরিক অ্যাসিড। সালফুরিক অ্যাসিড হয়ে যাবে সঠিক আনসার। 3 নম্বর, কপার সালফেট। কপার সালফেটের জলীয় দ্রবণ। কপার সালফেটের জলীয় দ্রবণটা কি? না, সেটা হচ্ছে নীল নির্মাস, লাল হয়ে যায়। ভালো করে মনে রাখো, কপার কপার সালফেটের জলীয় দ্রবণ নীল নির্মাসকে লাল করে, নীল নির্মাস সেটা লাল হয়ে যায়। ঠিক আছে? তারপরে চলে যাও 4 নম্বর কোশ্চেন, নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি শক্তিশালী অ্যাসিড সম্পর্কে সঠিক নয়? শক্তিশালী অ্যাসিড সম্পর্কে সঠিক নয় সেটা কোনটা? অপশানগুলো বড় রয়েছে, তো প্রত্যেকটা অপশান পড়বো না। এখানে সঠিক অ্যান্সার যেটা বলবো সেটা হচ্ছে অপশান নাম্বার সি। অ্যাসিডগুলি এমন রাসায়নিক পদার্থ যা নোনতা স্বাদযুক্ত। অ্যাসিডগুলি এমন রাসায়নিক পদার্থ যা নোনতা স্বাদযুক্ত, সেটা হচ্ছে সঠিক নয়। এটা সঠিক নয়। তো নয় যেহেতু বলেছে, তো অপশানগুলো বড় হোক, তাও আমি একবার পড়ে দিচ্ছি। দেখো, শক্তিশালী অ্যাসিডগুলি অন্যান্য পদার্থের সাথে খুব দ্রুত প্রতিক্রিয়া দেখায়। হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড শক্তিশালী অ্যাসিড। সমস্ত খনিজ অ্যাসিড শক্তিশালী অ্যাসিড। এগুলো কিন্তু সঠিক, শুধু সিটা কিন্তু সঠিক নয়। 5 নম্বর দেখো, শক্তিশালী অ্যাসিড দ্রবণে কী রয়েছে? শক্তিশালী অ্যাসিড দ্রবণে কী রয়েছে? বেশিরভাগ আয়ন। বেশিরভাগ আয়ন থাকে, আয়ন। 6 নম্বর, একটি ঘনীভূত অ্যাসিড পাতলা করতে কী যোগ করা উচিত? একটি ঘনীভূত অ্যাসিড পাতলা করতে কী যোগ করা উচিত? পাতলা অ্যাসিডে জল, ঘনীভূত অ্যাসিডে জল, প্রথমে অ্যাসিডে এবং তারপরে অ্যাসিড জল, জলে ঘনীভূত অ্যাসিড, কোনটা? সঠিক অ্যান্সার আসবে অপশন নাম্বার ডি, জলে ঘনীভূত অ্যাসিড। একটি ঘনীভূত অ্যাসিড পাতলা করতে কি যোগ করা উচিত? জলে ঘনীভূত অ্যাসিডটা যোগ করা উচিত। গ্যাস্ট্রিক অ্যাসিডের উপাদান হিসাবে নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি পেটে নিঃসৃত হয় না? পেটে নিঃসৃত হয় না গ্যাস্ট্রিক অ্যাসিডের উপাদান হিসেবে কোনটা? সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড পেটে নিঃসৃত হয় না। অক্সিজেন ব্যতীত হাইড্রোজেন এবং অন্যান্য ধাতব উপাদানের অ্যাসিডগুলিকে বলা হয়। অক্সিজেন ব্যতীত বলেছি, হাইড্রোজেন এবং অন্যান্য ধাতব উপাদানের অ্যাসিডগুলিকে বলা হয়, কি বলা হয়? না হচ্ছে হাইড্রাসিড। হাইড্রাসিড বলা হয়। লঘু অ্যাসিড মৃদু বা তীব্র নয়, হাইড্রাসিড বলা হয়।
নিম্নলিখিত কোন অ্যাসিড জলে দ্রবীভূত হলে কম H+ আয়ন প্রদান করে? কম H+ আয়ন প্রদান করে কোনটা? কোন অ্যাসিড জলে দ্রবীভূত হলে? সেটা হচ্ছে CH3COOH, যেটা জলে দ্রবীভূত হলে কম H+ আয়ন প্রদান করে। নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি অ্যাসিড সম্পর্কে সত্য নয়? অ্যাসিড সম্পর্কে সত্য নয়, আবারও নয় জিজ্ঞেস করছে। সেটা কোনটা? না, এটা স্বাদের তেতো, এটা সত্য নয়। এটি জলীয় মাধ্যমে বা তরল অবস্থায় H+ গঠন করে, একদম সঠিক। অ্যাসিড সম্পর্কে এই যে তথ্যগুলো ভালো করে মনে রাখো, এটি জলীয় মাধ্যমে বা তরল অবস্থায় H+ গঠন করে। এটি নীল নির্মাসকে লাল রঙে রূপান্তরিত করে, খুবই ইম্পর্টেন্ট। ধাতু এবং বাইকার্বনেটগুলির সাথে বিক্রিয়া করে H2CO2 এবং লবণ গঠন করে। এই তিনটে অপশান কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তিনটেই কিন্তু সঠিক অপশান। নিচের কোন অক্সাইডটি অম্লীয় নয়? কোন অক্সাইডটি অম্লীয় নয়? সেটা হচ্ছে সিও কিন্তু অম্লীয় নয়। SO3, NO2, SO2 এগুলো হচ্ছে অম্লীয়। যখন সোডিয়াম বাইকার্বনেট পিএইচ কাগজের একটি স্ট্রিপে স্থাপন করা হয়, তখন স্ট্রিপের রং ড্যাশ কি হয়? যখন সোডিয়াম বাইকার্বনেট পিএইচ কাগজের একটা স্ট্রিপে স্থাপন করা হয়, তখন কি হবে? না, তখন ওই স্ট্রিপের রং কিন্তু পরিবর্তন হবে না। স্ট্রিপের রং পরিবর্তন হয় না। 13 নম্বর, নিচের কোনটি ক্ষারীয় প্রকৃতির? HCl, H2SO4, HNO না হচ্ছে NaOH, এগুলোর মধ্যে কোনটা ক্ষারীয় প্রকৃতির? সেটা হচ্ছে অপশান নাম্বার ডি, NaOH এটা ক্ষারীয় প্রকৃতির। তারপরে 14 নম্বর, তোমরা যারা ক্লাসটাকে এখনও লাইক করনি, যদি ভালো লেগে থাকে তোমাদের আজকের এই ক্লাসটা, সায়েন্সের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। এখানে কিন্তু অনেক প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রয়েছে, গ্রুপ ডি, এনটিপিসি, এরকম মানে রেলের যে সকল পরীক্ষাগুলো হয়, যেখানে যে সায়েন্সের কোশ্চেনগুলো দিয়েছিল সেই কোশ্চেনগুলো তুলে নিয়ে এসেছি, প্লাস কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো অবশ্যই সবাই ক্লাসটাকে আগে লাইক করে দাও। লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো। তোমাদের অনুরোধে তোমরা বলেছিলে ক্লাসটা দিতে, অনেক কমেন্ট করেছিলে, তো আমিও বলেছিলাম যে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ এইভাবে ক্লাস দেবো, তো সেইভাবে আজকে এই ক্লাসটা নিয়ে আসা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। 14 নম্বর কোশ্চেনটা দেখো, ক্ষারের বৈশিষ্ট্য সম্পর্কিত নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটা মিথ্যা? আবার মিথ্যা, সত্য নয়। ক্ষারের বৈশিষ্ট্য সম্পর্কে বিবৃতিগুলো এখানে সত্যগুলো মিথ্যা তো বলেই দিচ্ছি কোনটা, তার সঙ্গে যে মিথ্যার সঙ্গে অপশানে যে আর সত্যগুলো রয়েছে ওইগুলো ভালো করে মনে রাখো। নীল নির্মাস লাল হয়ে যায়, প্রথম যে রয়েছে এটাই কিন্তু মিথ্যা। ক্ষার একটি তিক্ত স্বাদ আছে, ক্ষারে কিন্তু তিক্ত স্বাদ আছে। ক্ষার স্পর্শে নরম। ক্ষারীয় দ্রবণে বিদ্যুৎ সঞ্চালন করে, অর্থাৎ তারা ইলেকট্রোলাইট। ঠিক আছে, এগুলো ক্ষারের বৈশিষ্ট্য। তার যেখানে বলা রয়েছে না যে নীল নির্মাসকে লাল করে, নীল নির্মাসকে লাল করে কি ক্ষার না হচ্ছে অ্যাসিড হচ্ছে নীল নির্মাসকে লাল করতে পারে, আর ক্ষার লাল নির্মাসকে নীল করতে পারে। লাল নির্মাসকে নীল করতে পারে কি ক্ষার। এরপরে চলে যাও 15 নম্বর কোশ্চেন। নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য বা মিথ্যা? সত্য বা মিথ্যা দুটো বিবৃতি রয়েছে। দেখো ফার্স্ট বিবৃতি দেখো, একটি পর্যায়ে বাম থেকে ডানে যাওয়ার সময় উপাদানগুলির রাসায়নিক বিক্রিয়া প্রথমে হ্রাস পায় এবং তারপর বৃদ্ধি পায়। বিক্রিয়া যখন হয় বাম থেকে ডান দিকে যখন বিক্রিয়াগুলো ঘটে তখন প্রথমে হ্রাস পায় তারপরে বৃদ্ধি পায়, এটা বলেছে। বিতে কি বলেছে না হচ্ছে পর্যায় সারণীর একটি শ্রেণীতে অধাতুর রাসায়নিক বিক্রিয়া হ্রাস পায়। পর্যায় সারণীর একটি শ্রেণীতে অধাতুর রাসায়নিক বিক্রিয়া হ্রাস পায়। এখানে কোনটা সত্য কোনটা মিথ্যা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো এখানে যেটা হচ্ছে বিবৃতি এটা হচ্ছে সত্য, আর বিবৃতি বিটা হচ্ছে মিথ্যা। এটা হচ্ছে সত্য, বাম থেকে যখন ডান দিকে যাবে বিক্রিয়াটা রাসায়নিক বিক্রিয়া তখন কিন্তু প্রথমে হ্রাস পাবে তারপরে বৃদ্ধি পাবে। বোঝা গেল? এরপরে চলে যাও 16 নম্বর।
সাধারণ লবণের রাসায়নিক সূত্র কোনটি? লবণ, আমরা যে লবণ খাই, খাদ্য লবণ, তার রাসায়নিক সূত্রটা কি? পারবে সবাই? সঠিক অ্যান্সার হয়ে যাবে NaCl, সোডিয়াম ক্লোরাইড, তাই তো? অনেক সময় থাকে সোডিয়াম, এখানে কোশ্চেন ছিল যে সোডিয়াম ক্লোরাইডের সংকেত বা চিহ্নটা কি, কোশ্চেন ছিল, আমি সেটা দেইনি, ইচ্ছা করে দেইনি, ওটা প্রিভিয়াস ইয়ার এসেছিল, কেন দেয়নি এখানে বলে দিচ্ছি। NaCl মানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে? তারপরে দেখো অ্যাসিড প্লাস ধাতু, অ্যাসিডের সঙ্গে যদি ধাতুর মিশ্রণ হয় তাহলে কি হবে? লবণ প্লাস ড্যাশ, কি উৎপন্ন হবে আর বলো? অ্যাসিড আর ধাতু যদি মিশ্রণ হয় তখন কিন্তু লবণ, তার সঙ্গে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। NaCl একটি লবণ যার দ্বারা গঠিত হয়। NaCl সোডিয়াম ক্লোরাইড, যেটা আমাদের খাদ্য লবণ, যার দ্বারা কি গঠিত হয়? দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষার, দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষার গঠিত হয়। বরফ গোলাতে নিচের কোনটি ব্যবহৃত হয়? বরফ গোলাতে কি ব্যবহার করা হয়? হচ্ছে লবণ ব্যবহার করা হয়। লবণ, অপশন নাম্বার এ সঠিক অ্যান্সার। ড্যাশ অ্যাসিড এবং ক্ষারের সাথে বিক্রিয়া করে, অ্যাসিড এবং ক্ষারের সাথে বিক্রিয়া করে Al2O3, Al2O3। তারপরে 20 নম্বর হয়ে গেল, এবার 21 নম্বরে সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl বিক্রিয়া করে ড্যাশ এবং জল তৈরি করে, বলো? সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে কি উৎপন্ন করে? সোডিয়াম ক্লোরাইড, অর্থাৎ NaCl। দেখে নাও এখানে নাম সহ সংকেতটা দিয়ে দিয়েছি, সোডিয়াম ক্লোরাইড প্লাস জল উৎপন্ন করে। কোন লবণের জলীয় দ্রবণে তার pH মান 7-এর কম হবে? কোন লবণ জলীয় দ্রবণে তার pH এর মান 7-এর কম হবে? সেটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইডে জলীয় দ্রবণে pH এর মান 7-এর কম হয়। লবণ সম্পর্কে নিচের কোন উক্তিটি সঠিক? সঠিকটা খুঁজতে বলেছি, একটাই সঠিক রয়েছে, সেটা কোনটা? না, সেটা হচ্ছে এইটা। নিরপেক্ষকরণ প্রতিক্রিয়া দ্বারা অ্যাসিড এবং ক্ষারের সংমিশ্রণে লবণ গঠিত হয়। নিরপেক্ষকরণ প্রতিক্রিয়া দ্বারা অ্যাসিড এবং ক্ষারের সংমিশ্রণে লবণ গঠিত হয়, এটা সঠিক। 24 নম্বর, নিচের কোন দ্রবণে হাইড্রোজেন আয়ন ঘনত্ব সর্বোচ্চ, অর্থাৎ সবচেয়ে বেশি? কোন দ্রবণের হাইড্রোজেন আয়ন ঘনত্ব সর্বোচ্চ? pH 8 না pH 5 না pH 10 না pH 4? কোনটাতে? pH 4, pH 4-এ কিন্তু হাইড্রোজেন আয়নের ঘনত্বটা বেশি। 25 নম্বর, পিএইচ স্কেল দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনত্ব পরিমাপ করে, তাই তো? হাইড্রোজেন আয়নের ঘনত্ব পরিমাপ করে পিএইচ স্কেল। তো এই পি এর অর্থটা কি? পিএইচ এর পি এর অর্থটা কি? না, পি এর অর্থ হচ্ছে পোটেন্স, জার্মানিতে যার অর্থ শক্তি, পোটেন্স, কি হয়ে যাবে? পোটেন্স। লেবুর রসে পিএইচ এর মান, বলো? লেবুর রস পিএইচ এর মান কত থাকে? প্রায় আমরা যদি বলি ওই 2 বলতে পারি পিএইচ লেবুর রস। একটি দ্রবণ নীল নির্মাসকে লাল করে তোলে, তাহলে এর পিএইচ মোটামুটি ভাবে কত হতে পারে? নীল নির্মাসকে লাল করছে, তখন তাহলে পিএইচ কত হতে পারে? হচ্ছে 7-এর কম, 7-এর কম হবে। একটি দ্রবণ লাল নির্মাসকে নীল করে দেয়, তাহলে এর পিএইচ হতে পারে কি? সেটা নীল থেকে লাল নির্মাসকে নীল করে দেয়, তখন পিএইচ কত হতে পারে? না হচ্ছে 10, 7-এর বেশি, 7-এর বেশি হতে হবে। পিএইচ এর মান 7 থেকে বৃদ্ধি পেয়ে 14 হয়ে গেল, এটি কি নির্দেশ করে? পিএইচ এর মানটা 7 থেকে 14 হয়ে গেছে বৃদ্ধি পেয়ে, তাহলে এটা কি নির্দেশ করছে? না, এটা নির্দেশ করছে যে OH মাইনাস আয়নের ঘনত্বটা বৃদ্ধি হওয়া, OH মাইনাস আয়নের ঘনত্বটা বেড়ে গেছে, যার কারণে পিএইচ এর মানটা 7 থেকে 14-তে বেড়ে গেছে। 30 নম্বর কোশ্চেন, সঠিক পিএইচ পরিমাপ করার জন্য
নিম্নলিখিত কোনটি সাধারণ সূচক হিসেবে ব্যবহৃত হয় সঠিক পিএইচ পরিমাপ করার জন্য? কোনটা? না, সেটা হচ্ছে সর্বজনীন সূচক। সর্বজনীন সূচক হিসেবে সাধারণ সূচক ব্যবহার করা হয়। 31 নম্বর, পিএইচ স্কেলে একটি নিরপেক্ষ দ্রবণের পিএইচ হলো ড্যাশ। পিএইচ স্কেলে একটি নিরপেক্ষ দ্রবণ, নিরপেক্ষ দ্রবণের পিএইচ কত হয়? 7 হয়, 7। অর্থাৎ প্রশম, যেটা নিরপেক্ষ অনেকে বুঝতে সমস্যা হচ্ছে, প্রশম দ্রবণ যেটাকে বলা হয়, প্রশম দ্রবণে পিএইচ হচ্ছে কত? 7 হয়। ঠিক আছে, যারা ক্লাসটাকে এখনো লাইক করোনি, তো তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা অবশ্যই ক্লাসটা যদি ভালো লেগে থাকে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, যদি না ভালো থাকে ডিসলাইকও করতে পারো, কমেন্টে জানাও কেমন লাগলো। ভালো লাগলে ভালোটাই জানাও, খারাপ লাগলে খারাপটাই জানাও। ঠিক আছে, তো অবশ্যই জানাও। 32 নম্বর দেখো, নিচের লেখা দ্রবণগুলির মধ্যে কোনটির সর্বনিম্ন পিএইচ মান থাকবে? দেখো, লেবুর রস, রক্ত, বিশুদ্ধ জল আর হচ্ছে ডিটারজেন্ট, এগুলোর মধ্যে সর্বনিম্ন পিএইচ মান কার থাকে? না, সেটা হচ্ছে লেবুর রস। লেবুর রসে 2 বলেছিলাম পিএইচ, সর্বনিম্ন লেবুর রস। এখানে নিম্নলিখিত কোনটি টার্টারিক অ্যাসিডের প্রধান প্রাকৃতিক উৎস? টার্টারিক অ্যাসিড কিসে থাকে? ছোটবেলা থেকে পড়ে এসছো, টার্টারিক তেঁতুল, এভাবে পড়ে না, টার্টারিক অ্যাসিড, তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড CH3COOH এর আয়নীকরণ ধ্রুবক কত? আয়নীকরণ ধ্রুবক কত? না হচ্ছে 1.74 ইন্টু 10⁻⁵, 1.74 ইন্টু 10⁻⁵। জোহানেস নিকোলাস ব্রন্টেস্ট এবং টমাস মার্টিন লোরি কোন সালে অ্যাসিড এবং ক্ষারের মৌলিক ধারণাটি প্রস্তাব করেন? অ্যাসিড এবং ক্ষারের মৌলিক ধারণাটি প্রস্তাব করেন জোহানেস নিকোলাস ব্রন্টেস্ট এবং টমাস মার্টিন লোরি। কত সালে? না হচ্ছে 1923 সালে। ভিনেগার হলো কি? ভিনেগার জলে অ্যাসিটিক অ্যাসিডে 5 থেকে 8% দ্রবণ, জলে অ্যাসিটিক অ্যাসিডের 5 থেকে 8% দ্রবণ ভিনেগার। বৃশ্চিকা বা বিছুটি উদ্ভিদে নিচের কোন অ্যাসিডটি পাওয়া যায়? বিছুটি উদ্ভিদ, যে বিচ্ছুতি পাতা বলে না, যেটা লাগলেই, গায়ে লাগলেই বেশ চুলকুনি হয় না? তোমরা অনেকে কমেডি ভিডিও হয়তো দেখেছো, দেখোনি জানি না, আমরা তো ছোটোবেলা দেখেছিলাম, বা ছোটোবেলা আমরা দেখেছি, মানে অনেকে আমাদের এখানে বাড়ির কাছে বিছুতি পাতা পাওয়া যেত, এখন আর পাওয়া যায় না। তখন কিন্তু অনেকে এইভাবে লাগিয়ে দিত, লাগালে কিন্তু প্রচুর চুলকুনি হতো। সেই বিছুতি উদ্ভিদ, সেই উদ্ভিদের নিচের কোন অ্যাসিডটি পাওয়া যায়? ইথানোয়িক অ্যাসিড। কোন অ্যাসিড থাকে? ইথানোয়িক অ্যাসিড। অ্যাসিড বৃষ্টির পিএইচ মান কত? অ্যাসিড বৃষ্টি এর পিএইচ মান কত? না হচ্ছে 5.6 কম, 5.6 কম থাকে অ্যাসিড বৃষ্টিতে। সালফার ডাইঅক্সাইড জলে দ্রবীভূত হলে কি উৎপন্ন হয়? সালফার ডাইঅক্সাইড যেটা জলে দ্রবীভূত হয়ে সালফারাস অ্যাসিড হয়, সালফারাস অ্যাসিড। নিম্নোক্ত কোনটির মধ্যে সাইট্রিক অ্যাসিড থাকে? সাইট্রিক অ্যাসিড টমেটো, কমলালেবু, তেঁতুল না টক দই? সাইট্রিক অ্যাসিড থাকে কমলালেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড নিম্নলিখিত কোনটির মধ্যে পাওয়া যায়? অক্সালিক অ্যাসিড পালং শাকে থাকে অক্সালিক অ্যাসিড। সোনার অলঙ্কার পরিষ্কার করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? এই সোনার যে অলঙ্কারগুলো, এগুলো পরিষ্কার করতে ব্যবহার করা হয় নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়। কি অ্যাসিড ব্যবহার করা হয়? নাইট্রিক অ্যাসিড। অ্যাসিড হলো এমন একটি পদার্থ যেটি ড্যাশ। অ্যাসিড হচ্ছে এমন একটা পদার্থ যেটা একটি প্রোটন বর্জন করে, এক জোড়া ইলেকট্রন গ্রহণ করে, আর হচ্ছে জলে H+ দেয়। ঠিক আছে, তাহলে 3টেই কিন্তু এখানে সঠিক, 3টেই হয়ে যাবে সবকটি। 44 নম্বর, একটি দ্রবণের পিএইচ হলো 3,
যখন এর পিএইচ পরিবর্তিত হয়ে 6 হয় তখন H+ আয়নের ঘনত্ব কি হবে? 3 ছিল, সেখানে 6 হয়ে গেল, দ্বিগুণ হয়ে গেছে। তাহলে H+ আয়নের ঘনত্বটা কি হবে? 1000 গুণ হ্রাস পাবে, 1000 গুণ হ্রাস পাবে। আর আজকে ক্লাসের শেষ কোশ্চেন, 45 নম্বর কোশ্চেন, লেবু ফল কিসের একটি সমৃদ্ধ উৎস? লেবু, লেবুতে কি থাকে? একটু আগে বললাম, কমলা লেবু কি ছিল? সাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড সমৃদ্ধ উৎস। ঠিক আছে, তো এই ছিল মোট আজকে টোটাল 45খানা কোশ্চেন। 45খানা কোশ্চেন, আগের সেদিন সায়েন্সের 100খানা কোশ্চেন আলোচনা করলাম, আজকে 45খানা। একটা চ্যাপ্টার থেকে 45খানা, এইভাবে আরও চ্যাপ্টার রয়েছে, সেই চ্যাপ্টার ওয়াইজ আমরা তোমাদের ক্লাস দেব। আর তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা অনেকে পিডিএফ কেনো, বিভিন্ন জায়গা থেকে পিডিএফ কেনো, সেটা কোনো সমস্যা নেই, পিডিএফটা কিন্তু তোমরা একটু দেখে কিনবে। আমাকে একজন স্টুডেন্ট পিডিএফটা পাঠালো, যেখানে দেখলাম 299 টাকা পিডিএফটা, এই এনটিপিসির পিডিএফটা কিনেছে সে, যেখানে সায়েন্সের কোশ্চেনগুলো রয়েছে, 299 টাকা নিয়েছে। কিন্তু পিডিএফটা দেখলাম এত এত জঘন্য, মানে এরকম পিডিএফ আমি কোনোদিন দেখিনি, যেখানে কোনো প্রশ্নের কোনো মাথা মুন্ডু কিচ্ছু নেই, জাস্ট শুধু ইংলিশ থেকে বাংলাতে ট্রান্সফার করেছে, গুগলে দিয়ে ট্রান্সফার করে দিয়েছে, দিয়ে করে ওখানে বসিয়ে দিয়েছে। এই যা কাজ, কোথাও থেকে একটা ইংলিশ কোনো পিডিএফ পেয়েছিল, সেখান থেকে হুবহু সেই মানে এক্সট্রা নোটসগুলো যে দিয়েছে, পুরো গুগলে দিয়ে এখানে দিয়ে দিয়েছে, বাস এই রকম, তার ভাষার মাথা মুন্ডু কিচ্ছু নেই। এই জন্য বলছি, তোমরা যখন পিডিএফটা কিনবে একটু দেখে শুনে কিনবে, দেখবে যে মানে কোশ্চেন আনসারগুলো কীভাবে দেওয়া রয়েছে। ঠিক আছে, এই যে 299 টাকা কম কথা নয়। আমরা তোমাদের এমটিএসে আমরা কত টাকায় দিয়েছিলাম? 50 টাকা। 50 টাকায় পুরো 2019 থেকে 23 সাল পুরো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বাংলায় একদম মানে এত সুন্দরভাবে দিয়েছি। তোমরা সে পিডিএফ যারা নিয়েছে তারা জানে। কোশ্চেন এক্সট্রা নোটসও দেওয়া রয়েছে, এক্সট্রা নোটস সমস্ত কিছু দেখবে মানে। আর আমি যে 299 টাকা পিডিএফটা দেখলাম, তো মানে একদম জঘন্য পিডিএফ। বারবার বলছি, তোমরা পিডিএফ নেওয়ার সময় অবশ্যই যে ডেমো পিডিএফটা দেখে তারপরে তোমাদের ভালো লাগলে, দেখলে তোমরা যদি বুঝতে পারো কোশ্চেনগুলো 2-5টা পড়বে, পড়ে বুঝতে পারলে তাহলে তোমরা কিন্তু পিডিএফটা কিনবে, নাহলে এত টাকা দিয়ে পিডিএফ নেওয়ার কোনো মূল্যই থাকে না। তার থেকে তোমরা বাজার থেকে যে কোনো একটা বই কিনে নাও, কিনে নিয়ে পড়াশোনা করো। ঠিক আছে, আমরা এই পিডিএফগুলো আমরা যে ক্লাস করছি তার পিডিএফগুলো তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে, ওখান থেকে কালেক্ট করে নেবে। ক্লাসটা আজকে কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাও, বন্ধুদের মাঝে শেয়ার করো যারা এই এনটিপিসির প্রিপারেশান নিচ্ছে বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশান নিচ্ছে, তাদের মাঝে এই ক্লাসটা শেয়ার করো। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, তার সঙ্গে চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করে থাকো এখনও পর্যন্ত, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও। তার সঙ্গে আমাদের টেলিগ্রামে তো অবশ্যই জয়েন করবে, টেলিগ্রামে জয়েন করলেই পিডিএফগুলো পাবে। ঠিক আছে, আগে আমরা অনেক পিডিএফ দিয়ে দিয়েছি, সেগুলো কালেক্ট করে নাও, পরবর্তীতে যেগুলো দেবো সেগুলো কালেক্ট করতে পারবে। তো দেরি না করে ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে টেলিগ্রামে জয়েন হয়ে যাও।